অভিনেতা তরুণ কুমারের কথায় হাজারিবাগে জীবন মৃত্যুর আউটডোর হয়েছিল। সেখানকার একটা ঘটনা পরে শুনেছিলাম ক্যামেরাম্যান কানাইদের মুখে। দাদার চরিত্রের উজ্জ্বল একটা দিক ধরা পড়েছিল সেদিনের সেই ঘটনায়। ছবিতে দাদার অর্থাৎ উত্তম কুমারের নায়িকা ছিল সুপ্রিয়া। দাদা আর বেনুকে রাখা হয়েছিল একটা ডাক বাংলোয়, কানাইদেরকে রাখা হয়েছিল দূরে একটা সাধারণ জায়গায়। দাদা আবার কানাইদেরকে খুব পছন্দ করত। এক রাত ওইভাবে কাটবার পর দাদা প্রযোজককে ডেকে বলেছিল, কানাই যদি আমার সঙ্গে ডাক বাংলোয় না থাকে তাহলে আর আমি অভিনয় করব না। প্রযোজক ভদ্রলোক দাদার চরিত্র ভালোভাবেই জানত। ক্যামেরাম্যান কানাইদে সম্পাদক বৈদ্যনাথ দাকে সেদিন এনে তুলেছিলেন ডাক বাংলোয়। ঘটনাটা শুনে দাদার আচরণের কারণ সম্বন্ধে ধারণা করতে আমার কোনো রকম অসুবিধা হয়নি। আমি তো জানি প্রথম থেকেই দাদা কলাকুশলীদের আন্তরিক শ্রদ্ধা করত। দাদা বিশ্বাস করত একটা ছবির সাফল্যের পেছনে নায়ক নায়িকা, পরিচালক, সঙ্গীত পরিচালকদের যেমন কৃতিত্ব থাকে, তেমনি কোনো অংশে খাটো করা যায় না ক্যামেরাম্যান বা সম্পাদকের মতো নেপথ্যের মানুষজনের শ্রমকে। কানাইদে বা বৈদ্যনাথ দাকে সম্মান জানানোটা তাই যোগ্যতার প্রতি দাদার শ্রদ্ধা প্রদর্শন। চিরকাল দাদা যা করে এসেছে। জীবন মৃত্যুর গল্প পড়ে রাজশ্রী পিকচার্স কিনে নিয়েছিল। সত্যেন বসু তখন রাজশ্রীর পরিচালক। রাজশ্রী পিকচার্স ঠিক করল ধর্মেন্দ্র ও রাখিকে নায়ক নায়িকা করে ছবিটা তৈরি করবে। মনে আছে দাদা আর আমি তখন বোম্বেতে। একদিন স্টুডিওতে ধর্মেন্দ্রর সঙ্গে দাদার মুখোমুখি দেখা। জীবন মৃত্যুর অফারটা শুনিয়ে ধর্মেন্দ্র খোলাখুলি দাদাকে বলে বসলো, দাদা এই ছবির অফার আমি ফিরিয়ে দিচ্ছি। যে ছবির নায়ক চরিত্রে আপনি অভিনয় করেছেন সেই ছবির নায়ক হওয়া আমার পক্ষে সম্ভব নয়। কোথায় আপনার এক্সপ্রেশন, ডেডিকেশন আর কোথায় আমাদের? দাদার সেদিন অন্য রূপ দেখেছিলাম। ধর্মেন্দ্রর হতাশা কাটাতে দাদা বরং নিজে অগ্রণী হয়েছিল। দাদার মধ্যা কথা ছিল, তুমি তোমার মতো অভিনয় করবে, আমাকে অনুকরণ করো না, দেখবে তোমার অভিনয়টাও একটা নতুন মাত্রা তৈরি করবে। তাছাড়া তুমি অভিনয় করবে হিন্দি দর্শকদের কথা মাথায় রেখে হিন্দি ছবিতে, আমি অভিনয় করছি বাংলা ছবিতে বাংলা দর্শকদের কথা মাথায় রেখে। সহ অভিনেতাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত দাদার এমন সব ঘটনার মধ্যে দিয়ে তা শিখেছিলাম। আজও সেই পথ ধরেই আমি হাঁটার চেষ্টা করি।